অবশেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলছিল। সরকার একের পর এক মামলায় হারবার পরেও আইনের দ্বারস্থ হচ্ছিল বারবার। এ রাজ্যের একাধিক কোর্ট থেকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট গত বছর সেপ্টেম্বর আগস্ট মাস নাগাদ এক প্রস্তাব দিয়ে দিতে বলেছিল রাজ্য সরকারকে, কিন্তু রাজ্য সরকার সেক্ষেত্রেও তাকে মান্যতা দেয়নি। অবশেষে আবারও মামলা শুরু হয়, শুনানি পর্ব শেষ হয়। শুনানি পর্ব শেষ হয়ে যাবার পরে অপেক্ষা করছিলেন কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমস্ত কর্মচারীরা। আজ অবশেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে দিয়ে দিতে হবে। 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএ 25% মিটিয়ে দিতে হবে। বাকি 75% মেটাবার জন্য একেবারে নির্দিষ্ট সময় ধার্য করে দিয়েছে। সেই সময়ের মধ্যে যাতে দিয়ে দেওয়া যায় তা তদারকি করবার জন্য একটা কমিটি গঠনের নির্দেশও সুপ্রিম কোর্ট দিয়েছে। সব মিলিয়ে অনেক দিন পরে উৎকণ্ঠা আর উদ্বেগের মধ্য দিয়ে কাটানো সরকারি কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত সত্যি কি তারা পাবে? আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে সরকারের প্রতিক্রিয়া নেবার চেষ্টা করছিলাম। শাসক দলের যারা মুখপাত্র তাদের প্রতিক্রিয়া থেকে পরিষ্কার যে গোটা বিষয়টা সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। ওদিকে রাজ্যের বাজেট পেশ করা হয়েছে, সেখানেও অতিরিক্ত 4% ডিএর কথা ঘোষণা করা হয়েছে। গোটা বিষয়টা কোথায় দাঁড়িয়ে রইল আসুন আমরা আলোচনা করি। আজ ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরকারি কর্মচারী সংগঠনের দুজন। তাদের আমি আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আমার সঙ্গে রয়েছেন অর্জুন সেনগুপ্ত এবং শুভাশিস দাস, সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য এনারা দুজনেই, এবং তারা তাদের সংগঠন নিয়ে এই যৌথ সংগ্রামী মঞ্চের মধ্যে রয়েছেন। কি ভাবছেন তারা আমরা তাদের কাছ থেকে শুনবো। আমি অর্জুন বাবুর কাছ থেকে প্রথম আসি। অর্জুন বাবুর কাছে। অর্জুন বাবু, আজকের রায় সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া, মানে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া, আপনাদের সংগঠন এবং আপনাদের যে মঞ্চ তৈরি হয়েছে তার পক্ষ থেকে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব। হ্যাঁ, প্রথমেই বলি যে এই রায়, সুপ্রিম কোর্টের এই রায় কর্মচারীর স্বার্থের অনুকূলেই হয়েছে, এইটুকু বলতে পারি। আর তার সঙ্গে দুটি বহুদিনের বিতর্কের বিষয় সমাধিত হয়ে গেছে। একটি হলো সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে মহার্ঘ ভাতার পরিগণনা সেটি এআইসিপিআই অনুযায়ী করতে হবে, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী করতে হবে। এক্ষেত্রে অন্য কোনো সূচক ধর্তব্যের মধ্যে নেই। দ্বিতীয় রায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো dearness allowance is a legally enforceable right for employees, অর্থাৎ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা যে অধিকার সেটি একটি আইনসঙ্গত অধিকার। ফলত এর ফলে কোনো ডান বা বাম সরকার, তৃণমূল সরকার বা কেরালার তথাকথিত বাম সরকার, কেউই আর বলতে পারবে না যে মহার্ঘ ভাতা হলো দয়ার দান, কর্মচারীর অধিকার নয়। শীর্ষ আদালতের রায় এই দুটি বিতর্ককে সমাধিত করেছে। আর আরো যে দুটো বিষয় কর্মচারীদের পক্ষে এসেছে তার প্রথমটি হলো 31শে মার্চের মধ্যে 25% বকেয়া মহার্ঘ ভাতা, এটি কিন্তু কারেন্ট ডিএ নয়, এটি পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অন্তর্বর্তী পর্যায়ে কর্মচারীর যে মহার্ঘ ভাতা বকেয়া ছিল সেই বকেয়া মহার্ঘ ভাতার 25% 31শে মার্চের মধ্যে কর্মচারীদের দিয়ে দিতে হবে, এবং বাকি 75%-এর জন্য একটি কমিটি গঠন করতে হবে, যে কমিটির সদস্য থাকবেন এজি বেঙ্গলের
উচ্চপদস্থ কোনো আধিকারিক এবং খুব সম্ভবত ঝাড়খণ্ডের হাইকোর্টের বিচারপতি, আরো দুজন সদস্য থাকবেন, এবং 15ই মের মধ্যে তাদের বাকি 75% বকেয়া মহার্ঘ ভাতা কিভাবে দেওয়া হবে তার পদ্ধতি নির্ধারণ করে সেই মহার্ঘ ভাতা দিতে হবে, এবং সুপ্রিম কোর্টকে দুটি ক্ষেত্রেই কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। ফলত এই বিষয়গুলি হচ্ছে গিয়ে আজকের সুপ্রিম রায়ের মূল যে প্রতিপাদ্য বিষয় সেটি বলেই আমরা মনে করছি। বেশ, সুভাষিস বাবুর কাছে আসি। সুভাষিস বাবু, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ। সুভাষিস বাবু, আপনাদের প্রতিক্রিয়া। প্রথমত কথা উল্লেখ করতে হবে যে আমার সংগঠন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন PSQ জয়েন্ট মুভমেন্ট ফোরামের অন্যতম শরিক, এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনার প্রচার মাধ্যমের মারফত যে আজকে এই ডিএ যে অধিকার, এ কথাটা আমরা তত্ত্বগতভাবে যেমন বলতাম, আন্দোলনের ময়দান থেকে বলতাম, এখানে INTUC, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ INTUC, ইউনিটি ফোরাম এবং আমার সংগঠনের অন্যতম প্রাক্তন প্রয়াত কমিটির সদস্য স্বপন রায়, তাদের নিরলস প্রচেষ্টা দ্বারা আজকে আইনিভাবে এটি প্রতিষ্ঠিত হলো। আমরা তা সত্ত্বেও বলছি, এই রায়কে স্বাগত জানিয়ে বলছি যে কর্মচারী আন্দোলনের প্রয়োজনীয় শক্তিশালী তার বলিষ্ঠতার অভাবে আজকে এই রায়টি পেতে কিন্তু আমাদের 10 বছরের বেশি সময় লাগলো। এর সাথে আরো একটি কথা বলতে হয় যে রোপা 9-এর আওতার বাইরে সাম্প্রতিককালে প্রায় 12,000 ক্লার্ক সহ যারা পরবর্তীকালে নিয়োগ হয়েছে তাদের কাছে এই রায় অপ্রাসঙ্গিক, মানে তাদের কোনোভাবেই তারা বেনিফিটেড হবেন না। কারণ এই রায়ের দ্বারা কিন্তু নীতিগতভাবে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের জায়গা থেকে যেটা প্রত্যাশিত ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি বলে আমরা মনে করি। এটি একটি বিশেষ মেয়াদের বকেয়া রায়ের ফল, এবং অবশ্যই আমরা বলবো যে অর্জুনদা কতগুলো কথা বলেছেন, কিন্তু সমস্ত বিষয়টা 15ই এপ্রিলের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং 6ই মার্চের মধ্যে এই কি প্রক্রিয়াতে তারা দিয়ে দেবেন এ কথাটা বলতে হবে। এবং এই কমিটি গঠনটা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট খুব সুন্দর মানসিকতার জায়গা থেকে তারা বলেছেন, আমরা স্বাগত জানিয়েও বলছি যে কর্মচারী আন্দোলনের কিন্তু প্রয়োজন আছে। আজকের মুখ্যমন্ত্রীর যে বক্তব্য তা দিয়ে কিন্তু এটা প্রমাণ হচ্ছে না যে তিনি স্বতঃস্ফূর্ত ভাবে এই রায়টি মানবেন, এটা কিন্তু আমরা থেকে বুঝতে পারছি না। ফলে আমরা কিন্তু কর্মচারী আন্দোলনটাকে জারি রাখার জন্য আমরা সমস্ত স্তরের দিয়ে রাখবো, এবং পে কমিশনের সকলকেই কিন্তু আন্দোলনের থাকার জন্য আহ্বান জানাচ্ছি। মানে আপনাদের এরপরে মনে হচ্ছে আশঙ্কা থাকছে যে নাও দিতে পারে, আজকের প্রতিক্রিয়ার পরে যে আপনাদের এরপরে আশঙ্কা থাকছে যে সুপ্রিম কোর্টের এরকম একটা একেবারে নির্দিষ্ট রায় দানের পরেও আপনাদের ডিএ প্রাপ্তিটা ঝুলে থাকতে পারে। একটি আধা সরকারি, গত পঞ্চম আধা সরকারি না, আধা বিচার বিভাগীয় যে পে কমিশন বলি আমরা, গত পে কমিশনেও এই সুপারিশ ছিল যে হিপ অফ ডিএ, মানে ডিএ একদম স্তূপীকৃত হয়ে থাকছে নিয়মিতভাবে না দেওয়ার জন্য। ফলে আন্দোলনের ময়দান থেকে এই বক্তব্য উঠে এসেছিল নিয়মিতভাবে AICPI অনুযায়ী 2বার করে যে ডিএ দেওয়ার কথা সেটা দিতে হবে। আজকে তৃণমূল শাসন যে যে জায়গাতে নেই, এমনকি বিজেপি শাসনেও কিন্তু এই অধিকারটা না দেওয়ার জন্য তারা বিগত বামফ্রন্ট সরকারের যে না দেওয়াটাকে অজুহাত করছেন। ফলে আমরা কর্মচারীদের হাতিয়ার তো আর কিছু নেই, আমাদের হাতে পুলিশও নেই, প্রশাসনের নেই, কোর্টও নেই।
রাজ্য সরকার কিন্তু কোর্টে কর্মচারী সংগঠনগুলোকে টেনে নিয়ে গেছে। আমার মনে হয় কর্মচারীদের হাতে আছে শুধুমাত্র আন্দোলন করার অধিকার। ফলে যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি, আমাদের না পাওয়াটাই কিন্তু সত্যি। 10 বছর একটা ন্যায্য অধিকার পেতে কিন্তু সময় লেগে গেল। আমি প্রাক্তন বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, 1 বছর ধরে সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্ট এই শুধুমাত্র হিয়ারিং না দেওয়ার জন্য বলেছিলেন যে আমি লজ্জিত যে সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত এই ন্যায্য বিষয় শুনতে পারলো না। আজ থেকে প্রায় 6 মাস আগে একটি অনুষ্ঠানে তিনি এই কথাটা বলেছিলেন। ফলে সবগুলো মেলালে যতক্ষণ না পাচ্ছি, সরকারের এখনো পর্যন্ত খুব স্বতঃস্ফূর্ত মেনে নিচ্ছি এই রায়, এই কথাটা কিন্তু আমরা পাচ্ছি না। ফলে আশঙ্কা থাকছে। বেশ, আমি আপনার কথা রেস ধরেই অর্জুন বাবুর কাছে আসছি। অর্জুন বাবু, আজকে তৃণমূল কংগ্রেসের মানে আমি শাসক দলের বেশ কয়েকজন মুখপাত্রের বক্তব্য শুনছিলাম। তাদের একটা বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, সরকার তো দেবে, রায় তো দিয়েছে, কেন্দ্রীয় সরকার আগে যে প্রাপ্য রাজ্য সরকারের সেগুলো দিক, রাজ্য সরকারের তো টাকা নেই, রাজ্য সরকার কিভাবে দেবে সেটা তো দেখতে হবে। অর্থাৎ কোথাও যে আশঙ্কার কথা সুভাষিস বাবুরা বলছেন, কোথাও বোধহয় সেই আশঙ্কার জায়গাটা থেকে যাচ্ছে। সুভাষিস বাবু একটা কথা বারবার করে বলছেন, আমাদের লড়াইটাকে আরো বেশি সক্রিয় করতে হবে। কিন্তু সরকারি কর্মচারীরা সত্যি কি লড়াই সেভাবে সক্রিয় রাখতে পারবেন? কারণ নানা মত রয়েছে তো, নানা ভাবনা। কেউ আইনি লড়াইয়ের কথা বলছেন, কেউ বলছেন না, সরকারি কর্মচারীদের লড়াইটা আসলে মাঠে ময়দানের লড়াই নয়, সরকারি কর্মচারী এইভাবে লড়তে পারে না। তারপরে সরকারি স্তরের যে সন্ত্রাস রয়েছে, সর্বত্র ছড়িয়ে দেওয়া একটা সন্ত্রাস, ফলে এরপরেও আশঙ্কা থাকছে, যে আশঙ্কার কথা সুভাষিস বাবু বললেন, এরপরেও আপনারা সমস্ত কর্মচারীদের কিভাবে রাস্তার লড়াইতে রাখবেন? হ্যাঁ, সঠিকভাবেই শুভাশিস বলেছে। বাংলায় একটা কথা আছে না, বেঈমানের ঘরে না আঁচালে বিশ্বাস নেই। এবং আমাদের রাজ্যের সর্বময়ী কর্ত্রী মুখ্যমন্ত্রী তো অন এয়ারই বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় তিনি মানেন না। এবং এর আগেও যখন সুপ্রিম কোর্ট 25% মহার্ঘ ভাতার বকেয়া দেওয়ার রায় দিয়েছিল, তারা মানেননি। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে কিছু বিষয়, কিছু স্মৃতি যদি আমরা ঝালিয়ে নিই, যে এই সরকার 3% বেশি মহার্ঘ ভাতা কোনোদিন দেয়নি। 2023 সালে সংগ্রামী যৌথ মঞ্চের যে নজিরবিহীন আন্দোলন গড়ে উঠেছিল, তার পরবর্তীতে আমরা দেখেছি যে সর্বশেষ 4% মহার্ঘ ভাতা যেটা ঘোষণা হলো আজকের বাজেটে, সেটা নিয়ে 22% মহার্ঘ ভাতা কর্মচারীদের প্রাপ্য হলো। এটা কিন্তু ষষ্ঠ বেতন কমিশন পরবর্তী পর্যায়ের মহার্ঘ ভাতার কথা আমি বলছি, যেটা কেন্দ্রীয় সরকার এবং প্রায় অনেক রাজ্যের সরকারও 58% দিচ্ছে। সেটা আমরা 18%, এই 22% এপ্রিল মার্চ থেকে পাবো। এখনো 40% বকেয়া রয়েছে। কিন্তু এই যে 18%, এবং যদি আমি সর্বশেষের ঘোষণাটিকে ধরে 22% বলি, এটি কিন্তু আন্দোলনেরই ফসল। হ্যাঁ, সেভাবে আন্দোলন আমরা করতে পারিনি। সরকারি কর্মচারীরা মাঠে ময়দানে অফিসে দপ্তরের যে আন্দোলন, একের পর এক ধর্মঘটের মধ্যে দিয়ে প্রাপ্য আদায়ের জন্য প্রশাসনকে অচল করে দেওয়া, এহেন লড়াই কর্মচারীরা করতে পারেনি। যে কারণে এই 10 বছর কালাতিপাত হলো। তার কারণ আদালতের উপর নির্ভরশীল হয়ে শুধু থাকলেই কিন্তু দাবি আদায় হয় না। এটি একটি ঐতিহাসিক শিক্ষা। রাস্তার আন্দোলন মানুষের জেহাদের কণ্ঠস্বর, মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর যতক্ষণ আদালতের ওই মোটা মোটা দেয়ালগুলো ভেদ করে বিচারপতিদের কানে প্রবেশ না করছে, ততক্ষণ মেহনতি মানুষের পক্ষের দাবি আদায় সম্ভব হয় না, সময় লাগে, কালাতিপাত হয়। তার কারণ শেষ বিচারে এই রাষ্ট্র
সুপ্রিম কোর্ট বা আদালত, এই বিচার ব্যবস্থা যে রাষ্ট্রের অন্তর্ভুক্ত, রাষ্ট্রের 4টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, শেষ বিচারে সেই রাষ্ট্র কখনোই কর্মচারী মেহনতি মানুষের পক্ষে চট করে কোনো রায় দেয় না, কোনো সুবিচার করে না, তার জন্য লড়াইয়ের দরকার হয়। তবে আরো একটি স্মৃতি একটু ঝালিয়ে নেওয়া যাক, সেটি হলো 22 সাল অব্দি শুভাশিস যে সংগঠনগুলির কথা, ব্যক্তির কথা বলেছেন, তারা আদালতে লড়াই করেছে এবং একের পর এক জয় তারা ছিনিয়ে নিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সেই সব সংগঠন ও ব্যক্তিদের আমরা কুর্নিশ জানাই। কিন্তু একথাও অনস্বীকার্য যে সর্বশেষ পর্যায়ে গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ যখন মামলাটির অংশীদার হলো এবং আমরা ইমপ্লিডারের অধিকার প্রাপ্ত হলাম, সেক্ষেত্রে আমাদের যিনি আইনজীবী ছিলেন প্রখ্যাত গোপাল সুব্রমণিয়াম, তিনি যে সওয়ালটি করেছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, অত্যন্ত প্রখ্যাত আইনজীবী, অত্যন্ত সিনিয়র লয়ার সুপ্রিম কোর্টে, গোপাল সুব্রমণিয়াম জি যে সওয়ালটি করেছিলেন, সেই সওয়াল কিন্তু মামলাকে কর্মচারীদের পক্ষে ঘোরানোর ক্ষেত্রে একটি গুরুত্ব ভূমিকা পালন করেছে। এটিকেও আমাদের স্বীকৃতি দিতে হবে। তবে হ্যাঁ, একথা ঠিক, আমরা এটাও সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মনে করছি না যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরেই আমাদের এই স্বৈরাচারী সরকার, তার প্রতিনিধিরা যা বলেছেন আপনার কাছে সেটারই প্রতিফলন ঘটছে। এই স্বৈরাচারী সরকার সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে আমাদের পাওনাগন্ডা মিটিয়ে দেবে, এটা আমরা মনে করছি না। তাই সংগ্রামী যৌথ মঞ্চ লড়াইয়ের ময়দানে আছে। আগামী রবিবার 8ই ফেব্রুয়ারি আমরা আবার একটি মহা মিছিলের ডাক দিয়েছি। সুবোধ মল্লিক স্কোয়ারে 12টার সময় জমায়েত এবং মিছিল হাঁটবে রানী রাসমণি রোড অব্দি। আপনার চ্যানেলের মারফত পশ্চিমবঙ্গের সব কর্মচারী শিক্ষকদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আসুন এই মিছিলে অংশগ্রহণ করুন। যে সরকার আমাদের সারমেয় মর্যাদা বলে আমাদের অপমান করেছে, তাকে মুক্ত জবাব দেওয়ার জন্য আজকের এই সুপ্রিম কোর্টের অনুকূল রায়ের বাতাবরণে আসুন সংগ্রামী মিছিলের মধ্যে দিয়ে আমরা সরকারকে আরো একবার জানান দিয়ে দিই যে কর্মচারী কিন্তু শুধুমাত্র রায় নিয়ে সন্তুষ্ট থাকছে না, রাস্তার আন্দোলন জারি থাকছে। রাস্তার আন্দোলনকে সব থেকে বেশি ভরসা করছে কর্মচারী তথা সংগ্রামী যৌথ মঞ্চ। এছাড়াও মহার্ঘ ভাতার দাবি আদায় হয়ে গেলেও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন ইতি টানা হবে না। তার কারণ আরো কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি আমাদের মঞ্চের আছে, যেমন স্বচ্ছভাবে শূন্য পদগুলিকে পূরণ করতে হবে। 6 লক্ষাধিক শূন্য পদ পড়ে রয়েছে সরকারি দপ্তরগুলোতে। বেকার যুবক যুবতীদের স্বার্থে এই কাজ সরকারকে করতে হবে। অনিয়মিত কর্মচারী যারা আছেন, ঠিকা শ্রমিক যারা আছেন, সম্প্রতি একাধিক আদালতের যে রায় হয়েছে সেই রায় অনুসারে তাদেরকে অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। এবং আমাদের যে সংগ্রামের সাথীদের আন্দোলন করার জন্য, ন্যায্য প্রাপ্য পাওনা দাবি করার জন্য দূর দূরান্তে তাদেরকে ট্রান্সফার বা ডিটেল করে দেওয়া হয়েছে, তাদেরকে স্ব কর্মস্থানে ফিরিয়ে আনতে হবে। এই সব দাবি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলতে থাকবে। মহার্ঘ ভাতার দাবি আদায় হোক, চাই নাই হোক। বেশ, আমি এই প্রসঙ্গে আসি সুভাষিস বাবুর কাছে। সুভাষিস বাবু, একটা বিষয় বারবার করে দেখা গেছে যে সরকারি কর্মচারীরা একটা বিশেষ সুবিধাভোগী শ্রেণী, বারবার বলে বলে এটাকে একেবারে প্রতিষ্ঠা করা হয়েছে বা প্রতিষ্ঠিত করা হয়েছে, এই বার্তাটা সর্বস্তরে ছড়িয়ে দেওয়া যে একটা বিশেষ সুবিধাভোগী শ্রেণী একটা নির্দিষ্ট মাসোয়ারা পায়, তারপরেও অতিরিক্ত দাবি করছে। এই মতো পরিস্থিতিতে
অর্জুনবাবু যেটা বলছেন, আরো লড়াইয়ের জায়গা তৈরি করা। আপনাদের তো এমনিতেই একটা বিশেষ সুবিধাভোগী শ্রেণী, সাধারণ মানুষ থেকে আলাদা করে দেওয়া, এটা করা হয়েছে এবং তারপরে আরো হবে। আপনারা যদি এরপরে দাবি নিয়ে আরো বেশি সোচ্চার হন, আরো হবে। কোথাও মনে হয় না যে একটা বিভাজন, যে সেই বিভাজনটা সরকারি কর্মচারীদের গণশত্রু বানাবার একটা প্রক্রিয়া, যেহেতু ভোটে বা নির্বাচনে এই সরকারি কর্মচারীদের নিয়ে খুব একটা ভাবেন না, একেবারে প্রান্তিক মানুষ, সর্বস্তরের মানুষকে বারবার করে এটা বোঝাবার চেষ্টা করে ওরা পাচ্ছে, আরো বেশি চাইছে। এটার মোকাবিলা আপনারা কি করে করবেন ঠিক এই পরিমণ্ডলে দাঁড়িয়ে? এই প্রশ্নটি কিন্তু আজকের দিনের নয়, রাজ্য সরকারি কর্মচারী শুধু নয়, সর্বস্তরের যারা নির্দিষ্ট মাইনে পান, সেক্ষেত্রে কিন্তু সবসময় শাসকের চেষ্টা করেছেন যে জনগণ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া। এখানে সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, নার্স, ডাক্তার সকলেরই তার বিপরীত প্রক্রিয়া। তাদের বিপরীত প্রক্রিয়া মানে তারা যে আসলে জনগণের সেবার জন্যই আছে, পরিষেবা দেওয়ার জন্যই আছে, সেই লড়াইটা বরাবরই লড়ে যেতে হয়েছে। একটা সময় বিগত মাননীয় জ্যোতি বসু বলেছিলেন, কাকে কাজ করতে বলবো? আমরা কি জ্যোতি বসু এই চেয়ার টেবিলকে কাজ করতে বলবো? তখন তিনি বলেছিলেন তার মোকাবিলাও রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু তাদের কাজের মধ্য দিয়ে দিয়েছে। আজকের দিনে মমতা ব্যানার্জি নানাভাবে রাজ্য সরকারি কর্মচারী সহ যারা দিয়ে চাইছে, ন্যায্য পাওনা চাইছে, তাদেরকে কিন্তু একইভাবে নানানভাবে তাদেরকে অবমাননা করেছেন এবং এই অবমাননাটা চলতে থাকবে যদি না রাজ্য সরকারি কর্মচারীরা সত্যি যে জনসাধারণের কাজে আছে তার জন্য আন্দোলন গড়ে তোলেন এবং জনসাধারণের দাবির পরিপূরক আন্দোলন হিসেবে যা আজকে কর্মচারী আন্দোলনে উঠে এসেছে। আমি এখন একজন সচিবালয়ের কর্মচারী, আমার কোনো সেই অর্থে দায় নেই যে শূন্য পদ পূরণ করতে হবে, তাতে আমার প্রত্যক্ষ বেনিফিট কিছু নেই। কিন্তু আজকে প্রশাসনে সরকার যে ছলগুলো করছে, সে ছলগুলো মোকাবিলা করার জন্য আজকে সকলকেই, আমরাও বলছি, প্রত্যেক সরকারি কর্মচারী সংগঠন প্রত্যেকেই মন্তব্য করেন বিগত দিনের মতোই যে আসলে দোল দেওয়ার চেয়ে একটি পরিবারে 5 জনকে দোল দেওয়ার পরিবর্তে একজনকে শূন্য পদে বা সমস্ত শূন্য পদে নিয়োগ করাটা অনেক বেশি জনগণকে যথাযথ পরিষেবা দেওয়া, যথাযথ ভূমিকা পালন করা একটি সরকারের। অথচ সরকার কিন্তু বরাবরই, মানে সরকার মানে আমি শুধু আজকে তৃণমূল সরকার আগেকার ভালো ছিল পরে খারাপ আসবে এসব আমি বলছি না। মূলত প্রশাসন চেষ্টা করছে, কেন্দ্র, রাজ্য, অন্য রাজ্য সবাই চেষ্টা করছে যে যাতে একই ধরনের কাজ করিয়ে নিয়ে কম পয়সা, 1/3 পয়সায়, 1/3 বেতনে দিয়ে কাজটা চালিয়ে নিয়ে যায়। কেউ কি দাবি করেছিল যে ক্লারিক্যাল কর্মচারীদের কাজটা বাংলা সহায়তা কেন্দ্র দিয়ে চালিয়ে দাও? কেউ কি স্বাস্থ্য কর্মী, স্থায়ী কর্মচারীদের পরিবর্তে NHM চালু করে আশা কর্মী এই সহ বিভিন্ন যে অস্থায়ী কর্মীদের নিয়োগ করার কথা কেউ কি দাবি করেছিল? জনগণ কি দাবি করেছিল? জনগণ দাবি করেছে সমস্ত শিক্ষিত বেকারদের চাকরি দিতে হবে। আমরা দাবি করছি যে সমস্ত শূন্য পদে লোক নিয়োগ করতে হবে। তাহলে এই দাবিটা কিন্তু জনগণের দাবির সাথে, বেকার যুবকদের দাবির সাথে পরিপূরক, যদিও সেটার সাথে প্রত্যক্ষ আমার সম্পর্ক নেই, পরোক্ষ সম্পর্ক আছে। পরোক্ষ সম্পর্কটা এটাই যে আমার পর কিন্তু কাজের বোঝা চাপছে এবং এটা একটি নৈতিক কথা যে আমার পাশে বসে একটি অস্থায়ী কর্মচারী একেবারে 1/3 বেতন পায়, তাহলে তারা লড়লে আমরা তার পাশে তো দাঁড়াবো, এটাই নৈতিক সম্পর্ক। কারণ এক সময় 5-এর দশক 6-এর দশকের যে আন্দোলন হতো, সেই আন্দোলনে কিন্তু অস্থায়ী কর্মচারীদের পাশে স্থায়ী কর্মচারীরা, রাজ্য সরকারি কর্মচারীদের কাছে শিক্ষকরা, ছাত্রদের আন্দোলনের পাশে শিক্ষকরা তার কিন্তু দাঁড়িয়েছে এবং অবশ্যই সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা চরিত্রের দিক থেকে অনেক বলিষ্ঠ ছিল। তারা সবসময় প্রস্তুত থাকছে যে একটা বদলি করে দিলেই তার কিন্তু আন্দোলন শেষ হয়ে যাবে। 5-এর দশকের বিষয় আমাদের স্বপ্ন এবং আজকের আন্দোলন গড়ে তুলতে হলে কিন্তু প্রথমত যৌথ আন্দোলন দরকার। সেই যৌথ আন্দোলন কিন্তু যথাযথভাবে পরিচালনা করা দরকার এবং যৌথ আন্দোলনের সামনে যারা নেতৃত্ব দেবেন তারা বলিষ্ঠ শুধু হলেই হবে না,
তাদেরকেও কিন্তু ডেডিকেটিং হতে হবে, তাদেরকেও কিন্তু ত্যাগ করা করতে হবে এবং শেখাতে হবে। ফলে ডিএ চাই এটা বড় কথা নয়, ডিএ চাওয়ার জন্য যথেষ্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে একটি নীতি সম্পন্ন আদর্শ আন্দোলন এবং একটি বিরাট অংশের কর্মচারী, শিক্ষক, ডাক্তার না, তাদেরকে একটা আইকন হিসেবে নিজেদেরকে কিন্তু চেষ্টা করতে হবে। তা না হলে আমাদের দাবিটা শুধু বুদ্ধির কারবার হয়ে যাবে, হৃদয়বত্তার কারবার হবে না। ফলে আমরা এভাবেই বুঝি আন্দোলনটাকে, দাবি কর্মচারীদের বদলি, সুষ্ঠু নীতি প্রণয়ন করতে হবে। আমার চাকরি জীবনে শুরু 92 কাজকে করে আসে, দিয়ে দিতে হবে এআইসিপিআই অনুযায়ী ও সময় থেকে তারও আগে থেকে চলছে। অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে, এ দাবি আজীবন করে যেতে হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কেন? ব্যাপারটা তো একটা প্রায় একেবারে চিরায়ত সমস্যা হয়ে দাঁড়ালো। তাহলে এই চিরায়ত সমস্যাটা কেন? আজকের সমস্ত অর্থনীতিটাই কিন্তু একেবারে প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে, কর্মচারীদের সার্ভিসটা এজেন্সির হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের আন্দোলন, বিয়ের আন্দোলন যেমন সামগ্রিক আন্দোলনটাকে এই বেসরকারীকরণের বিরুদ্ধে, সে রাজ্য সরকারই হোক বা কেন্দ্রীয় সরকার হোক, সামগ্রিকভাবে বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলনকে পরিপূরক হিসেবে গড়ে তুলতে হবে। এটা না করলে কিন্তু ডিএ আমার বকেয়া থাকে, এমনি তো বকেয়া আছি, এই ডিএটাকে ন্যায্য দাবি কোর্ট আজকে যা বলছে তার অবজারভেশনে এটাকে কোর্ট এক সময় কিন্তু বলবে যে এটা তোমাকে দিতেই হবে অর্থ, এবং সেই বাধ্যতাটা সরকারের কাছে আসবে। এখনো পর্যন্ত সরকারের কাছে সেটা বাধ্যতামূলক কিনা প্রমাণ কিন্তু আমরা ডিএর মধ্য দিয়েই পাবো।